জামাই, আমরার বাস্তবতাটা বুঝতেইব। বেনের যে ওষুধটা, এটা তো আসলে জটিল রোগ। আমি সারাদিনই খোঁজখবর লইছি। আসলে আমার মন কয় যে এখন তুমি বেনের পিছনে তোমার যাবতীয় সম্পদ ডাইলা দিলা, টাকা পয়সা যা কিছু আছে সবকিছু দিলা, বেনে বাঁচল না, তাহলে কি তো হইলো? এটা কি বললেন আপনি? আমার আম্মার এত বড় একটা অসুখ হইলো, আমি তার জন্য ফাইট করব না? শেষ পর্যন্ত লড়াই করব না? আমি তার একমাত্র ছেলে। এই যে তুমি তার একমাত্র ছেলে, তোমারও তো একমাত্র মেয়ে আছে, তার ভবিষ্যৎটা তোমার দেওয়ান লাগতো না? হ্যাঁ, তোমার বউ আছে, তোমার একমাত্র মেয়ে আছে। আমি কই না যে বেআইনি চিকিৎসা বন্ধ করে দাও, এটা কইতাছি না। আমি কই কি তুমি কয়েকটা ডাক্তার দেখাও, কয়েকটা ডাক্তার দেখাইয়া হেরা রায় নেও, হেরা কি কয়। মা, ডাক্তার কি দেখানো হয়েছে? একটা ডাক্তার দেখাইলে হইতো না, বোর্ড মিটিং লাগবো। বোর্ড মিটিং বইলে সব ডাক্তাররা মিললে একটা রায় দেয়। এই যে দেখো, আমার আফন চাস্তো ভাই, তোর করিম মামার কথা মনে আছে না? বেনের মতো একই অসুখ হয়েছি। এরপরে হেরার ভাই বোন যারা জমি জমা যা আছে সবকিছু বেচে লাইলো, বেচা সিঙ্গাপুরে নিয়ে অপারেশন করাইলো। 1.5 কোটি টাকা লাগছে। বাচ্চা কদিন? মাত্র 13 দিন। এখন রুগী তো মেরে গেল, আমার স্বাস্থ্য ভাই তো মরছে, কিন্তু আর যে স্বাস্থ্য ভাই বোনডি, হেরা তো আলে খালে ডালে বসবাস করে, কারণ হেরার তো কিচ্ছুই নাই। এইরকম অবস্থা যে না হয় জামাই। আর যদি ডাক্তারে কয় যে না আমার বেআইনে বাঁচবো, 1 কোটি 2 কোটি 3 কোটি যা লাগে আমি আছি পাশে, সপ্তাহের আগে আমারে জানাইবা, আমি দেব। আমার টাকা দিবা কবে? শুনলে না আম্মা কি বললো? কি শুনবো? শোনাশুনির ভিতরে আমি নাই। আমার টাকা কবে দিবা সেটা বলো। তুমি চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না? আর আমার তো বুঝাই বললো। কি বুঝাই বলবো? তোমার মার যদি এই পরিস্থিতি হইতো, তুমি তখন কি করতা? তখন তোমার মেজাজ কই থাকতো? তখন তোমার মাথা কই থাকতো বলো? আরে আম্মা তো আমাদের ভালো চায় নাকি? কিসের ভালো চায়? ভালো মন্দ বুঝি না, তুমি আমার জ্ঞান দিতে আসবে না। আমার মার চিকিৎসার জন্য টাকা লাগবে, টাকা তুমি দিবা, আমার টাকা তুমি দিবা। আরে আশ্চর্য, টাকা দিবা না সেটা তো বলি না, ডাক্তার দেখাও। কোনো কথা বলবা না, টাকা দিবা, শেষ। এই ফাইজার আব্বু, গফুর কাকা, টাকা দেবো 100, একটা উপকার করে দিতার পা কও। এই যে তোমার যে মুখ কবিরাজ আছে না, হ্যাঁ কি প্রেম ভালোবাসা সাফল্য এনে দিতারে? প্রেম ভালোবাসা জমায়া ক্ষীর বানাইতে পারে। এই তাহলে হ্যাঁ একটু ওষুধ দেয় না, আমার আর নিপাপা প্রেম ভালোবাসা একটু সাফল্য এনে দিতে কও না। এই কামের লেগে মুকসেদ কবিরাজের দরকার নাই, আমি যথেষ্ট। আমি হল লগে 1.5 বছর কাম করছি, কবিরাজে আমিও কিছু জানি। হায় হায়, এই কথা এতদিন করলে কে রে? কমুকে দরকার পড়ছে? নিজের ঢোল নিজে পিটাইতে নাই, নিজের ঢোল নিজে পিটাই ফালতু লোক, এ গফির ফালতু লোক না। আচ্ছা কাকা, তাহলে তুমি একটু আমার আর নিপাপার প্রেম ভালোবাসা একটু জমাই দাও না, টাকা যা লাগে আমি দিব। কবিরাজিতে টাকা নেওয়ার নিয়ম নাই, এর লেগে তো এই পেশা থুয়ে চাকরি করতেছি। খালি জনসেবা করে লাগবো, পেট খাওয়া লাগবো না। তাহলে এখন আমার কি করা লাগবো? 4টা কাঁঠাল পাতা ফেরে আনো, যাও। কাঁঠাল পাতে দিব? যা কইতেছে তাই করো। আচ্ছা। এই 4টা পাতা আনবা, কাঁঠাল পাতা।
কাকা লইছি, দাও দাও পুরো দাও। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। সোজা খারাও। আরে কবিরাজের স্যাপ খাইতে সমস্যা, পাবলিকে কামের লাগা কবিরাজের মুখ খাইতেছে। আচ্ছা এই যে 4টা পাতা ফেরা দিলাম, প্রথম পাতা খাইবা কাল থেকে প্রেম হইব। 2 নম্বর পাতা খাইবা 2 মাস পর বিয়ে হইব। 3য় পাতা খাইবা সংসার হইব। 4 নম্বর পাতা খাইবা তালাক হইব। ব্যাস। তালাক দিমু কে রে? তালাক না দিলে 4 নম্বর পাতা খাইবা না, নদীত ফালাই দিবা। আচ্ছা শীতলক্ষ নদীতে ফালা মনে নাও 1 নম্বর পাতা অনসা বাই খাও, কাল থেকে প্রেম হইব। এখন নেই। অহনি খাইবে। আচ্ছা গোটা শুদ্ধ খাইবা। আচ্ছা মহব্বতের সাথে চাবাইবা, উঠ করে গিলে খাইবা। ও কাকা খেলা দেখবা কাকা কে বইব? পাগল কোনানকার, তোর কারোর কথাই খাওয়ান দরকার। কালকে আগুনের সময় বুঝবি প্রেম ভালোবাসা কারে কয়। আব্বা, ওই আমি বলছিলাম কি, মানে আমার ব্যাপারটা নিয়ে আর কি, মানে আরেকজন কি নিউরোসার্জন দেখাতে পারি কিনা আমরা? 3 জন নিউরোসার্জন দেখানো হয়েছে, সকলের রিপোর্টই একই রকম। তো আরেকজন দেখাইলে অন্যরকম রিপোর্ট আসবে, এর তো কোনো ঠিক নাই। যদি বিদেশে কোথাও দেখানো যাইতো তাহলে অন্য কথা, কিন্তু সেটা তো আর বর্তমান পরিস্থিতিতে সম্ভব না। না বা বলতেছিলাম যে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আর কি, মানে এনশিওর হওয়ার জন্য আর কি। এনশিওর তো আগে থেকে হওয়া যাচ্ছে না। ডাক্তাররা তো বলেছে অপারেট করার পরে টিউমার দেখবে, ম্যালিগন্যান্সি টেস্ট করবে, ক্যান্সার আছে কি নাই সেটা বোঝা যাবে। থাকলে একরকম, না থাকলে আরেক রকম। তো খোলার আগে তো এটা তো তোমার বোঝা যাবে না। বা মানে বাস্তবতাটা তো হ্যাঁ, না, বলতেছিলাম যে বাস্তবতাটা তো একটু অন্যরকম। মানে মানে জিনিসটার এখানে তো একটা ইকোনমিক্যাল ব্যাপারও বুঝতে পারছি। হয়। বুঝতে পারছি। ঠিক আছে, এখন সময় কত? বা 9:30 বাজে। তাহলে আর দেরি না করলাম, সকাল সকালই তোমার মারে নিয়ে আমি গ্রামে চলে যাই। এখানে থেকে কি হবে? না, তাইলে আমাকে রেখে যাও। মানে আমার অসুস্থ এই অবস্থা, আমার আসলে জার্নি করাটা তো ঠিক হবে না। তোমার বাসায় থাকলে তার সেবা শুশ্রূষা কে করবে? ওটা আমারই করতে হবে। বরং এখানে একটা উটকা ঝামেলা হবে তোমাদের পরিবারে। তার সাথে আমার সাথে নিয়ে যাই, সেটাই ভালো। খায়রুল এখনো যেহেতু চাকরিতে জয়েন করে নাই, ও সময় দিল, ভালোই হবে, খারাপ কি? বা তুমি টেনশন করো না, আমি ব্যাপারটা দেখতেছি। ওকে দেখি, কয়েকজনের সাথে তো পরামর্শ করে নেই। আর মানে তুমি চিন্তা করো না, আমি দেখতেছি আর কি ব্যাপারটা। তুমি টেনশন করো না, আমি আছি, আমি দেখতেছি ব্যাপারটা।
বাবা চলো বাইরে, বাস মিস করো। দাঁড়ায় আসিস কেন? ব্যাগ ধর। ফাইজা কই? ফাইজারে ডাকো, ফাইজারে বলে যাই। আন্টি ফাইজা স্কুলে। ও বেআইন, মন খারাপ করেন না। ফাইজার রে গ্রামে নিয়ে যাইব না স্কুল বন্ধ হইলেই। মন খারাপ না, আমি গ্রামে যাইতেছি, আমার আর ভালো লাগতেছে। আচ্ছা তোমরা আইসো গ্রামে, ফাইজারে নিয়ে আইসো। যাই মা। লা 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 লা। আব্বা সবার তো ওদের আগে আরে না, তোমার নামতে হবে না, যাইতে পারো। আসো 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 আসো, আসো। সাবধানে আসো, চল। আসি। বলছে, আসসালামু আলাইকুম। সাবধানে যাইন যে। সা- লা 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 লা। অফিসে যাবা না? না কফি না। খুশি? তুমি খুশি হয়েছো? মানে আমার আব্বা আম্মা চলে গেছে, তোমার তো আজকে খুশির দিন, খুশি হও নাই? আরে কি আশ্চর্য কথাবার্তা! তোমার আব্বা মা চলে গেছে, আমি খুশি হবো কেন? খুশি হবা না কেন? তুমি তো এটাই চাইছো, চাইছো না? দেখো তুমি কিন্তু আমার ভুল বুঝতেছো। ওকে ফাইন, আমি তোমাকে ভুল বুঝতেছি, তুমি সঠিকটা বুঝাও, আমার টাকাটা দিয়ে দাও। টাকা দিব না তা তো বলি নাই, আগে ভবিষ্যতের কথা একটা ভাবতে হবে না? কি ভাববো ভবিষ্যতের কথা? অল্প কয়টা টাকার জন্য তুমি যে নাটকবাজি শুরু করছো, ভবিষ্যতে কি টাকা আসবে না? টাকা কি ইনকাম করবো না? আর ভবিষ্যৎ নিজেও তো জানে না তার ভবিষ্যৎ কি, এ জানে? যে সব ঠিক আছে, এখন তো সময় চলে যায় না, আমার সাথে কথা বলে একটা ডিসিশন নেই। ওকে ফাইন, যাও তোমার আম্মার সাথে কথা বলো। তবে তোমাদের একটা কথা বলে দিতেছি, তোমরা যা শুরু করছো, তোমরা কিন্তু এটা রেজাল্ট একদিন একদিন পাবা, আমি বলে দিলাম। মাম্মা রে, জামাই এরম হিং মাসালেন সাইড দিয়ে গেল কে রে? কি তো হয়েছে? টাকা দেয় নাই তাই এরকম পড়তেছে। ওমা আচ্ছা রে মৌ, তুই কি শিওর যে জামাই এই 50 লক্ষ টাকার লিগে এরকম সাইড ফাটতেছে? তাই তো। আচ্ছা ঠিক আছে, আমরা রহন বাস্তবতার মধ্যে বসবাস করতে হইব। জামাই মাথা খারাপ আছে, জামাই মা অসুস্থ, বেআইনি অসুস্থ। এখন আমরা মাথা খারাপ করুন যাইতো না, বুঝছস? আমরা বুদ্ধি দিয়া চলাম, ঠিক আছে? তুই মন খারাপ করিস না, দরকার লাগলে আমি ব্যবস্থা নিতেছি, আমি তো কইছি ওই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম মন খারাপ করবি না, বুঝাও। বুঝাইতেছি আমি। একটা জিনিস চিন্তা করছেন? আমি গ্রামের বাড়ি সাইরা 7টা দিন ছেলের বাড়িতে থাকতে পারি না, আর মানুষ বিদেশের বাড়িতে গ্রাম সাইরা দেশ সাইরা কেমনে থাকে, তাকে মন টিকে কেমনে? ওমা হ্যাঁ, আমি তাহলে একটা কাজ করি, আমি চাকরিতে জয়েন না বেরোয় তোমাদের সাথে গ্রামেই থেকে যাই। এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা। বাতাসটা কি সুন্দর। হ্যাঁ, ধরে বসো, ধরে বসো। ফ্ল্যাট বাড়িতে কেমন বন্ধু বন্ধু লাগে, দম আটকায় আসে। হ্যাঁ, কি খুঁজতেছো? আমাদের নতুন ফ্ল্যাটের দলিলটা কোথায়? কেন, কি করবা? আরে দরকার আছে, কোথায় সেটা বলো। দলিল দিয়ে কি করবা?
দলিলটা ব্যাংকে মর্গেজ রাখবো, ব্যাংক থেকে লোন নিব, লোন নিয়ে আমার কাজ সারবো, কাজটা সেরে দেন আমার যখন টাকা আসবে তখন ব্যাক করে দেবো। হয়েছে? তো মাথা ঠিক আছে? কেন মাথা ঠিক থাকবে না বলো তুমি? আমি তো তোমার টাকা নিইনি। হ্যাঁ, তুমি ওই টাকা নিয়ে ওই টাকার সাথে সংসার করো। কি তোমার টাকা আমার টাকা বলতেছো? আমাদের টাকা বলো। কিভাবে আমাদের টাকা বলবো? এই টাকা কি আমাকে চিনে? এই টাকা চেনে তোমাকে, ঠিক আছে? ওই টাকা কি আমার কথা শুনে? শুনে তোমার কথা? দাও দলিল, দাও দলিল, দাও। দলিলটা আমি খেয়ে ফেলছি। দলিল দিবা না? না, দিব না। তোমার এসব বেশি বেশি না আমার ভাল লাগতেছে না। ওকে ফাইন। চশমা নিয়ে যাও। কি ব্যবসা পাতির কি অবস্থা রঞ্জু? ভালো চলতেছে? এখানে রাখো রাখো রাখো। আরে আমু তো এখন থেকে দেখতো ও ছেলেটা গেল কোথায়? খাইরুল আইসাস? আসসালামু আলাইকুম স্যার। কখন আসছো? আমি তো 1.5 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি। বলো কি, এ দেরি হয়ে গেল। দাও চাবিটা দাও। কি কোন স্যার? আমি খুলে দিতেছি। কাকি তোমার শরীরটা কেমন? আসেন স্যার, আসেন আসেন। আসো আসো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছো তো? সব একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিছি। গাছে পানি টানি দিছিলা ঠিক মতো? সুন্দর করে দিছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখছি। এই দাও আস্তে আস্তে। আয় আয়। চালু ভাই, হ্যাঁ লাগে লাগে। কি হলো? স্যান্ডেল খোলো কে? মাটি পাড়াই। স্যার দেখছেন সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিছি। হ্যাঁ ভাল লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফুল ফুটছে গাছে। বাহ, খুব ভালো কাজ হয়েছে। চালম, আসো আসো। কাকা কি আজকে কিন্তু কাজ হইব। তারপর মানে আমি লাগাই লিপাপা সাইড দেন। রাগ হয়ে যেতেছেন কি? আজকে তো আপনার রাগ হওয়ার কথা না। কেন আজকে কি আপনি একটু সাইড দিবেন না? আমি বাসে যাব না? আমার একটু দেখেন আপনাকে কেন দেখতে হবে? আজকে আমার কেমন লাগতেছে। প্রতিদিন যেমন লাগে তেমনই লাগতেছে। আচ্ছা আপনি কি বুঝেন না আপনি যে আমাকে বিরক্ত করেন? সবসময় কি একটা মানুষের ফান ভালো লাগে নাকি? আজাইরা সব সময় যাল। গেল কে? আসতা কাকা টাকা ফেরত দাও। কে টাকা ফেরত তুমি কে? কই হ্যাঁ দিয়ে আমার মেজাজ হ্যাঁ গেল গা। পাতা খাই তো কোনো লাভ হইলো না। কি লাভ হইলো না? লাভ হইলো না কি কও? হ্যাঁ যে আমার এই পাতা খাওয়ার আগে পছন্দ করতো, তা পাতা খাওয়ার পরে তো হ্যাঁ আমার একটু বেশি পছন্দ করবো না? হ্যাঁ উল্টা মেজাজ হ্যাঁ গেল গা। ঠিক কি আছে? ছাগল যেদিন থেকে পাতা খাইছে, তুমি যেদিন থেকে পাতা খাইছো সেদিন থেকে প্রেম নতুন করে শুরু হইব। আগে দিবাদ টাকা দাও, প্রেম হলে তোমার আমি ডবল টাকা দেবো। দূর, প্রেম হইলে তো ঘটকের কথা মনে রাখে না। এর লেগে তোমার আমি প্রথমেই কইছি বিফলে মূল্য ফেরত হইব না। কাকা আমি কিন্তু তোমার বিশ্বাস করছি, তুমি কিন্তু আমার বিশ্বাসটা ভাঙবো না। ভাঙু না। প্রেমটা কি আসলে হইব? তোমার নিয়ত ঠিক থাকলে হইব 100%। আমার নিয়ত তো একদম ঠিক আছে। তাহলে প্রেম হইব। তোমার কিন্তু আমি বিশ্বাস করছি। বিশ্বাস রাখো। ছাগল কোনখানকার, গরিব বিশ্বাস করছস? পেটের দেয় গরিব কত আকাম করে জানোস না? বলছেন 10 এলাকায় বাসা কোথায় আপনি জানেন? বলে নেন। বলে নাই আমার কি করছে মিরপুর। কেন বলেন বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তো সে হচ্ছে আমাকে মিরপুর 2 এ শপিং সেন্টার আছে ওই অবধি হেঁটে নিয়ে গেল। হেঁটে নিয়ে বলতেছে আমার বাসায় এইদিকে, তুমি হচ্ছে কিছু কেনাকাটা থাকলে শপিং এ করো, আমি বাসায় যাই। রাত্রে 10টার বাস করব, ব্যাক করলাম। যখন গাড়িতে উঠি আমাকে বলে যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না, এটা ক্লিয়ার থাকো, তোমার সাথে আমার কিছু পসিবল না। বিয়ের কথাবার্তা হচ্ছিল আপনাদের মধ্যে? আপনি অফার করেছিলেন বা এরকম কোনো কিছু? না, সে নিজের থেকে বলে যে তোমার সাথে আমার কোনো ফিউচার নাই বিকজ অফ ইউ হ্যাভ ইনসিডেন্ট। এটা সে আপনি যখন গাড়ি করেন তখন বলে? হ্যাঁ, সে আগবাড়ায় কেন বলছিল এই কথাগুলো? আমি জানি না। আপনি কি তার কাছ থেকে চাচ্ছিলেন বিষয়গুলো? না, আমি কিছু না, এগুলো বিষয়ে কোনো কথা ছিল হয় নাই যে। অথবা আপনার অ্যাটিটিউড দেখে সে শঙ্কার মধ্যে ছিল? হ্যাঁ, শঙ্কার মধ্যে ছিল যে ভবিষ্যতে প্রবলেম হতে পারে আমার জন্য, যে কারণে সে বারবার আপনাকে ক্লিয়ার করছিল। ক্লিয়ার করতেছিল। তো ওই দিন আমি এসি গাড়ি তো প্রচন্ড কান্না করতেছিলাম।
ফুপাই ফুপাই কান্না করতেছিলাম। গাড়ির ম্যানেজার আসছে, এসে বলতেছে, আমার ফ্রেন্ড আমার পাশে বসেছিল, যে স্যার কিছু হয়েছে, প্রবলেম? তো আমার মুখ চেপে ধরছে, আমি কান্না করতেছিলাম কন্টিনিউসলি। বলতেছে না, একটু ফ্যামিলি প্রবলেম, ওর মিথ্যা কথা বলছে, ওর আম্মু একটু অসুস্থ। আমি সারা রাস্তা কান্না করছি, 5 ঘন্টা 6 ঘন্টা ছিলাম, কান্না করছি। সকালবেলা আমি বাসায় গেছি, যে আমার নিজের চেহারা আয়না দেখে নিজে ভয় পাইছি, তো এইরকম আলুর মতো হয়ে গেছিল। তারপর 2 দিন আমাকে সে ব্লক লিস্টে রাখে। ফেসবুকে ব্লক করে দেয়? কেন ব্লক করে দেয়? আপনি কি করতেছিলেন? ওগুলা বলে সে আমার সাথে রাগারাগি করে। ঠিক আছে, বিয়ে করতে পারবেন না, আমি আছি আপনার জন্য। বলতেছে তুমি থাকবা কেন, তুমি তোমার লাইফ বুঝাবা। সে না থাকুক আমার লাইফে, বাট আমি কি করবো সেটাতে হস্তক্ষেপ করতেছে। তো এগুলা নিয়ে সে রেগে গেছে, রেগে যাওয়ার পরে আমাকে ব্লক করছে। ফোন নাম্বার, বেসিক্যালি ছেলেটা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ফোন নাম্বার, ওর প্রেজেন্স দেখে ভয় পেয়ে গেছে। ও চলে আসতেছে ভোলাতে, আবার চলে আসতেছে ঢাকাতে, ফ্রেন্ডদের নিয়ে হোটেলে থেকে ওর সাথে মিট করতেছে। সো এক্সট্রিম ক্রেজিনেস, মানে ওর জন্য ইন্টারমিডিয়েটে পড়া, সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলে। হ্যাঁ, তো তারপর সে আমাকে 2 দিন ব্লক করে, 2 দিন পর ব্লক খুলে। তখন আগস্ট 12-13 তারিখের দিকে। কত সাল? 2021। ভালো চলতেছিল, কথাবার্তা হচ্ছিল, সুন্দর কথাবার্তা হচ্ছিল। একটা রিলেশনশিপ যেভাবে বিল্ড হয় সব ঠিক আছে। আমাদের কথাবার্তা বুঝে কেউ বুঝবে না যে আমরা ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এটা কেউ বুঝবে না। আমরা রিলেশনশিপের মধ্যে কন্টিনিউ করতেছিলাম, বাট একটা ছিল না। তো আমার স্পষ্ট মনে আছে যে 12ই সেপ্টেম্বর আমাদের স্কুল কলেজ সব খুলে দেয়। করোনার পর সে আমাকে ওই দিন রাত 1:30টার সময় বলতেছে, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যাইতে চাও? আমি অবভিয়াসলি চাই। তো বলতো আচ্ছা, আজকে থেকে আমরা রিলেশনশিপে। ওকে, সে সেটা বলে? ওকে, কেন বলে হুট করে এরকম কথা? আমি নিজেও জানি। তার তখন যখন যেটা মনে হয় সেটাই করে। আমি তো না বলতে পারি না, আমি সাই দেই। আমি জিজ্ঞেস করি না হুট করে আপনার কেন মনে হইলো রিলেশনশিপ আসতে যাচ্ছে। হ্যাঁ, যেটা পাও ওইটা নিয়ে হ্যাপি থাকবো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ঝগড়া হইতো ছোট ছোট বিষয় নিয়ে। আমি একদিন আম্মুর সাথে কথা বলতেছিলাম রাত 1টার সময়, আমি পড়তেছিলাম তখন, কারণ তার সাথে আমার তো সম্পর্ক ভালো যাচ্ছে, সবকিছু ঠিক যাচ্ছে, আমি পড়াশোনায় ফোকাস করতেছিলাম, যেহেতু ডিসেম্বর এক্সাম, এইচএসসি এক্সাম। তো আমি লাইট জ্বালায় পড়তেছিলাম, আম্মু আসছে যে কি করতেছি দেখতে। তো রাত 1টার সময় আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো কলটা রিসিভ করি, আম্মু বলতেছে যে কল রিসিভ করিস না, এত রাতে কে কল দিচ্ছে। বাট আমার মনে হয়েছে যদি কেউ বিপদে পড়ে বা কোনো ইমার্জেন্সি হয়, তো আমি কলটা পিক করলাম। একটা মেয়ের কণ্ঠ, বলতেছে আপনি রাফিয়া না? হ্যাঁ। আপনি কল দেন কেন? আমি দেখি কলেজে থাকি, আপনি কল দেন, হচ্ছে ও কল কেটে দেয়, তারপর আপনি ওকে ডিস্টার্ব করেন, সমস্যা কি আপনার? আমি শক, তেমন আপনি কে? রাত 1টার সময়? হ্যাঁ। আমি বলতেছি আপনি কে? বলতেছে ওর সাথে 3 মাস যাবত আমার রিলেশন। আমি তো যা শক, বলি রিলেশন মানে? ও তো আমার সাথে রিলেশনে আছে। বলতেছে হ্যাঁ আমি জানি তোমার সাথে রিলেশনে আছে, এটা জানি। তুমি এরপর থেকে নেক্সট টাইম থেকে তুমি ওর কল দিবা না, টেক্সট করবা না, যদি দেখি ফার্দার তোমার খবর আছে। আমি বলছি আমি 100 বার দেবো, কী করো তুমি করো। সে কেটে দিয়েছে ওই পাশ থেকে ফোন। তারপর আমি কন্টিনিউসলি তাকে কল দিয়ে যাই। মানে আপনার তখন বয়ফ্রেন্ড? হ্যাঁ। সে কলটা পিক করে না, আর মাথা ঘুরতেছে, লিটারেলি মনে হইতেছে যে দুনিয়াটা ঘুরতেছে আমার, এরকম এক্সপেক্ট করি নাই কখনো। তো ফোন ধরার পর আমি বললাম যে এরকম একটা এই নাম্বার থেকে কল দিয়েছিল লাস্ট এত, আপনি কি চিনেন? বলতেছে হ্যাঁ চিনি। বলতেছে কে হয় আপনার? বলতেছে আমি তোমাকে বলি নাই, ওর সাথে আমার লাস্ট 3 মাস যাবত সম্পর্ক, আমি তোমাকে বলি নাই, আজকে মনে হয় ও বুঝতে পারছি যেন তোমাকে কল করছে। তো আমি তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে পারবো না, ইভেন তোমার সাথে কন্ট্যাক্ট কন্টিনিউ করতে পারবো না। হুট করে সব কিছুই ঠিক যাচ্ছে। তো আমি রাত 3টার সময় আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিই, আমি কালকে ঢাকা যাবো। তো বলে কেন, কি হয়েছে? সব খুলে বললাম। ওরা কখনো বোঝায় না আপনাকে যে থাম একটু রাগ, এটা হ্যাঁ কন্ট্রোল কর? বুঝাই। কিন্তু ওরা বুঝে যে আপনাকে বলে লাভ নাই। না বলে লাভ নাই, আমি যেটা বলবো সেটাই। আমরা জ্যামে আটকে গেছিলাম, তো রাত 12টার সময় আমরা ঢাকাতে পৌঁছাই। তো আমি একটা আপুর বাসায় ছিলাম। দেন সকালবেলা 10টার সময় আমরা বের হয়েছি, আমি কল দিয়েছি যে আমি ঢাকায় আসছি, আপনি কোথায় আসেন হচ্ছে বলেন, আমি আপনার সাথে দেখা করবো। তো বলছে তুমি ঢাকায় কেন? আমি বলতেছি আমার কাজ আছে আপনার সাথে, এই জন্য আমি ঢাকায় আসছি। তো বলতেছে যে আমি দেখা করতে পারবো না, আমি খালামণির বাসায়। মিথ্যা কথা বলতেছে। সে বললো যে তুমি এই রেস্টুরেন্টে আসো, আমি আসতেছি। তো তারপর যে শুনে এটা আমার সাথে প্র্যাঙ্ক করে আসছে। প্র্যাঙ্ক করছে? হ্যাঁ, যে আমাকে বোঝার জন্য যে আমি কি রিয়াকশন দেই। তারপর মেয়েটাকে নিয়ে আসো? মেয়েটাকে সাথে আমার কথা হয়েছে। কিন্তু বলেন যে আপনি মেয়েটাকে নিয়ে আসো এখানে, আমি প্র্যাঙ্ক করছে কিনা আনছে? হ্যাঁ, কথা হয়েছে, প্র্যাঙ্ক ছিল, তারা প্ল্যান করে করছে এটা। আসলে প্র্যাঙ্ক ছিল? হ্যাঁ আসলে ছিল। ওকে। আমার তখন প্রচন্ড রাগ উঠছে। ওঠার পরে বলতেছে শান্ত করলো, অনেক কিছু বুঝাই। তো ঠিক আছে আসছি, যখন থাকি 2-1 দিন আপনার সাথে ঘুরি। তো তারপরে আমি হচ্ছে প্যাক করি পরের দিন। তো আমার এটা প্ল্যান ছিল যে আমি ঢাকায় শিফট হবো। ঢাকায় শিফট হওয়ার একটা রিজন যে আমি তার কাছাকাছি থাকবো। হ্যাঁ, ঝগড়া হলে ব্লক দিয়ে দেয়, শেষ, আর কোনো যোগাযোগের কোনো ওয়ে নাই। তো তার বার্থডে ছিল, এটার কাহিনী আমি গেছি ঢাকায় আপনার 5ই অক্টোবর থেকে 9 অক্টোবর অবধি ছিলাম। তার বার্থডে ছিল 16 অক্টোবর। আমি খুব অসুস্থ হয়ে পড়ি 12 অক্টোবর। আমাকে স্যালাইন পুশ করা হয়। আমার প্ল্যান ছিল আমি 16 অক্টোবর তাকে সারপ্রাইজ দেবো ঢাকায়, কিন্তু সামহাও আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর আমি আমার ওই ফ্রেন্ডকে নিয়ে আবার ঢাকায় যাই 15 তারিখে রাতের বেলা। তো তাকে সারপ্রাইজ দিই, সে খুশি হয়েছে। ওই রাতে আবার আমরা ব্যাক করি। ও
তারপর সে আমার কথা শোনাইতেছে যে আমি যদি আমার একটা ছেলে ফ্রেন্ডকে নিয়ে মেয়ে ফ্রেন্ডকে নিয়ে যাই তোমার সাথে দেখা করতে, সারা রাত ছিলাম সেই মেয়ের সাথে গাড়ির মধ্যে, তোমার কেমন ফিল হবে? তো আমি আমার ভুলটা বুঝতে পারছি যে যেটা কন্টিনিউ হইতেছে এটা ঠিক হইতেছে না, বা আমি বেশি পাগলামো করতেছি। তার মানে আপনি যদি একটা মানুষকে 20 কেজি ভালোবাসেন, সে মানুষ কিন্তু আপনাকে 2 কেজি ভালোবাসবে, এটা নিয়ম। তো আমি বললাম যে আচ্ছা সরি, আর এটা নেক্সট টাইমও রিপিট হবে না। সেটা নিয়ে আমাকে অনেক কথা শোনাইছে, আমি বারবার সরি বলছি, যত সরি বলি সে আরও তত কথা শোনাই। তো আমি এক পর্যায়ে চুপ হয়ে গেছি, সরি বলা বন্ধ করে দিছি। 15 দিন কন্টিনিউয়াসলি সে আমার সাথে রুড বিহেভ করে গেছে। এই বিষয়টা নিয়ে সে আমার সাথে ব্রেকআপ করে। এটা আপনার অক্টোবরের 25 তারিখে, না 26 তারিখে। আমি 27 তারিখে আবার ঢাকায় আসি। তার বাসা তখন আমি চিনি, তো বাসা নিচে যে আমি কল দিই যে আপনার বাসা নিচে আপনি একটু নামছে। আমার সাথে আমার আপু ছিল, একটা আপু। তো তাকে বুঝাই যে আপনি সিলি রিজনের জন্য আপনি আমার সাথে ব্রেকআপ করবেন কেন। তো তাকে বুঝাই, অনেকক্ষণ যাবত বুঝানোর পরে ঠিক আছে করার পর যখন আপনার ইন্টারভিউ পড়ে, হ্যাঁ বললাম তখন হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর ডিসেম্বর এক্সাম। তো বুঝানোর পরে আমি হচ্ছে আরেকদিন স্টে করি, তারপরের দিন এক্সাম ছিল। তো আমি আরেকদিন স্টে করছি, এক্সাম শেষ করে তার সাথে আমি একটু টাইম স্পেন্ড করে আমি বাসায় ব্যাক করবো। এটা আমি কোনোভাবে আর আব্বু কান থেকে ইয়ে করতে পারি নাই। আব্বু কান অব্দি চলে গেছে, আম্মু তো এতদিন জানতোই, এখন আব্বু কান অব্দি গেছে। তো আমি বাসায় ফেরার পরে এত মারে নাই আমাকে, মা ছাড়া যা করা লাগছে করছে, রুমের মধ্যে আটকায় রাখছে। হ্যাঁ, এটা আমি তার কান অব্দি পৌঁছাই নাই, স্টিল নাও যায় না। এই রেকর্ডিং যদি তার কান অব্দি যায় তাহলে সে জানবে। রুমের মধ্যে আটকায় রাখছে, ডিসেম্বর আমার পরীক্ষা, আমার যেমনি হোক পরীক্ষা দেওয়া লাগবে। বিকজ আমি পড়াশোনা করার জন্যই আমি আগের সম্পর্ক থেকে মুভ অন করছি, ডিভোর্সটা নিছি যে আমার যাওয়া লাগবে, লাইফে কিছু করা লাগবে, পড়াশোনা ছাড়া কোনো মেয়ের গতি নাই, আমি যেটা মনে করি। তো আমি আব্বুকে বুঝাই যে ভুল হয়েছে, আমি আর কোথাও যাবো না, আমি ওর ছেলের সাথেও কথা বলবো না। আমার কাছ থেকে ফোন 2 দিনের জন্য নিয়ে নিয়েছিলাম, আমি আম্মুর ফোন দিয়ে তার সাথে কথা বলি। তারপর ডিসেম্বরে এক্সাম, আমি আব্বুকে বলছি, আম্মুকে অনেকদিন যাবো বলতেছি যে আমি কোচিং করার জন্য ঢাকায় যাবো, কোচিং করবো ফার্মগেট শাখায়। তো আম্মু রাজি ছিল, আব্বু কোনোভাবে আমাকে পাঠাবে না, আমি কখনোই বাইরে থাকি না, বাইরে থাকি নাই। আর আব্বু মনে করতো যে আমি বাইরে থাকলে দুষ্টামি করবো, এই জন্য রাজি হচ্ছিল না। তো আমার 5 তারিখে এক্সাম ছিল, 7 তারিখে এক্সাম ছিল। এক্সাম দেওয়ার পর আমি বাসায় বলি আমি কিন্তু যাবোই ঢাকায়। তো আব্বু কোনোভাবে পাঠাবে না। আমি বললাম তাহলে আমি এক্সাম দিব না। তো আব্বু বলছে দিস না, সেটা তোর। বাবা তো তখন জানে আপনার ঢাকায় আসা মানে? হ্যাঁ, আব্বু জানতো। তো দিস না বলতেছে এক্সাম দিবি না, দিস না, সেটা তোর সমস্যা। তো আম্মু আমাকে অনেক বুঝাইলো যে আচ্ছা আমি ম্যানেজ করবো, আমি তোমার আব্বুকে বুঝাবো, তুমি এক্সামটা দাও। এর মধ্যে ভাইয়া ইনভলভ হয়ে গেল। আব্বু ভাইকে ফোন করে বলছে, আব্বু ভাইয়া তখন ঢাকাতে? ভাই ঢাকাতে। ভাইয়াকে বলছে 9টার সময়। আপনি যে ঢাকায় আসতেন আপনার ভাই জানতো না? না, ভাইয়াকে বলছে রাত 9টার সময়, ভাই 10টার বাসে চলে আসছে। ওই তখনই আমি ভাবছি এবার আমার শেষ, আমার এক্সাম শেষ, আমার লাইফ শেষ। ভাইকে প্রচণ্ড পরিমাণ ভয় পাই, প্রচণ্ড গম্ভীর টাইপের, বাট একবার আগ হইলে শেষ। সকাল সারা রাত আমি ঘুমাই নাই, তাকে টেক্সট করতেছি যে আমার ভাই আসতেছে, শেষ, আমার ঢাকা যাওয়া শেষ, আমার এক্সাম দেওয়া শেষ, আমার সব শেষ। আইসা আমাকে রুমের মধ্যে বন্দি করে রাখবে। তো বলতেছে যে তুমি তোমার সাথে আমার যা ছবি ছিল, স্মৃতি ছিল, সব ডিলিট করে দাও। তো আমি জাস্ট এটা মনে করতেছিলাম এরকম একটা কিছু আসবে, তো ডিলিট করে দাও। তো আমি তার কথার প্যাচে কইরা সব ফোন থেকে ডিলিট করে দিচ্ছি যে ভাইয়া দেখলে প্রবলেম হবে। না সে কি বোঝাচ্ছিল আপনাকে? ভাইয়া দেখলে প্রবলেম হবে, ডিলিট করো। হ্যাঁ, তো আমি ডিলিট করছি। ভাইয়া এসে আমার ফোন চেক করে নাই, ভাইয়া এসে জাস্ট আমার রুমের দরজাটা লাগাই দিছে। আমু ধাক্কাইতেছে, একটা লাঠি নিছে, মোটা লাঠি এত বড়। তো বলতেছে কি হয়েছে বল, আমার অফিস আছে, আমি সব কিছু ছাইড়ে আসলাম, তো সমস্যা কি? একবার লাইফে এত কিছু ফেস করে আসছোস, তারপরে তো শিক্ষা হয় নাই। তো আমি জাস্ট চুপ, আমি কোনো কথা বলতে, আমার হাত পা কাঁপতেছে লিটারালি। তো আম্মু জানালা দিয়ে করতেছে যে ওকে মেরো না, বড় হয়েছে, মাই দিয়ে কোনো লাভ হবে না, বুঝাও। তো ভাইয়া বুঝাইলো, আমাকে মারে নাই। বলতেছে ভাইয়ার কথা হইতেছে যে তুমি ঢাকায় গেলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আর তুমি যদি পরীক্ষা না দাও, আমি বলছি যে আমি এইচএসসি পরীক্ষা দিব না, অ্যাটেন্ড করবো না, 2টা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাহলে তো ভুলেই যাবে তোমার ভাই না, ভাই বলতে কেউ ছিল। ঢাকায় আপনি যাওয়ার জন্য ক্রেজি কেন? তার জন্য জাস্ট মিট করবেন না, তার আশেপাশে থাকবো না, ঢাকায় সেটেল হওয়ার প্ল্যান। বাট পরীক্ষা তো আপনি দিচ্ছেন তখন কলেজ? হ্যাঁ। তো পরীক্ষাটা দিয়ে আপনি ঢাকায় আসবেন? হ্যাঁ। তো তার আগে আপনি ঢাকায় তার আসবেন? আগে বলে দিচ্ছে যে আমার ঢাকা পাঠাবে না। ও তার আগে বলে দিচ্ছে ঢাকা পাঠাবে না? হ্যাঁ, এই জন্য আমার এত ক্রেজিনেস। ওকে। তো ভাইয়া অনেকক্ষণ যাবে বলতেছে তোর হচ্ছে ছোট থেকে বেসিক জিনিসটা নাই, তোর পড়াশোনা হবে না, তুই একটা কাজ কর। ভাইয়া আবার সিএসসি সাবজেক্টে পড়তো করতো, ভাইয়া হচ্ছে অনেক ভালো প্রোগ্রামার, আমি তোকে একটা ল্যাপটপ কিনে দিচ্ছি, তুই এই লাইনে চলে আয়, আমি তোকে কাজ দিব, তুই মান্থলি 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে পারবি ঘরে বসে। হ্যাঁ। তো আমি বললাম এটা কোনো কথা, আমি পড়াশোনা করবো না। বলতেছে এই পরীক্ষা দেওয়ার পর আর কোনো কাজ নাই। তো এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে তুই বাসা থেকে পাবলিকের জন্য প্রিপারেশন নিয়ে তুই যে কোনো একটা ভার্সিটিতে যদি ওয়েটিং লিস্টেও থাকিস, আমি তোকে কথা দিচ্ছি আমি পরের বছর তোকে ঢাকা নিয়ে কোচিং করাবো। তো
অলরেডি আমার 1 বছর কিন্তু গেছে এইদিকে, আমি আর চাচ্ছি না আমার 1 বছর গ্যাপ যাক। আমি বলতেছি যে ভাই এটা আমার পক্ষে পসিবল না। আমি ভাইয়া পা ধরে কান্না করছি, ভাই বলতেছে আমি তোমাকে ঢাকায় নিব না। মানে পা ধরে কান্না করছেন যে ছেলেটাকে কাছাকাছি থাকবে না? হ্যাঁ আমি ঢাকায় যাবো। কি বলতেছেন ভাইয়া যে আমি ওকে অনেক পছন্দ করি? না ভাই ওর কথা জানে না ভাইয়া, কখনো জানে না ভাইয়া, এখনো জানে না, স্টিল নাও জানে না। কি বলেন? তো না জানলে ভাইয়া কেন আপনাকে মনে করতেছে যে আমি ঢাকায় গেলে বেয়াদব হয়ে যাব, হচ্ছে দুষ্টামি করবো, এগুলোর জন্য ভয় পাইতো ফ্যামিলি থেকে আমাকে নিয়ে। এই জন্য ঢাকায় আসলে হয় না যে অনেক ছেলেরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, ওকে এগুলো নিয়ে ভয় পাইতো। আপনি কখনো ট্রাই করেছেন? জীবন কখনো না। তো এই এত ভয় কেন পাবেন যেখানে ভাই ঢাকাতে আছে? আপনাকে ইনসিডেন্ট হয়ে গেছে আমার লাইফে। আপনার ভাই ম্যারিড ছিল ওই সময়? না 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 ভাইয়া, ভাইয়ের সঙ্গে আপনি থাকতে পারতেন। ভাইয়া তো হচ্ছে উত্তরাতে থাকতো, উত্তরা থেকে ফার্মগেট তো অনেক দূর হইতো। বাট আপনি ফার্মগেটে থাকতে চাচ্ছেন এরকম কথা বলেছেন? হ্যাঁ কারণ ফার্মগেট আমার হচ্ছে কোচিং। এটা তো ম্যানেজ করা যেত সামহাও, জানি না আমি এত কেন ক্রেজি হলো বিষয়টা নিয়ে, যেহেতু জানেন না সে ছেলেটা সম্পর্কে। তারপর তারপর ভাইয়া জাস্ট বললো যে আমি তোমাকে ঢাকায় নিব। আসার সময় বললো আমার একটা বিড়াল ছিল, আমি অনেক শখ করে কিনছিলাম, আমি টাকা জমাই 25,000 টাকা দিয়ে বিড়ালটা কিনছিলাম। ভাইয়া বলে যে 25,000 টাকা দিয়ে আপনি একটা বিড়াল কিনছেন? কত ঘুরে বেড়ায় আশেপাশে? পার্সিয়ান ক্যাট ছিল। ওকে। তো বলতেছে এই বিড়ালটা তুমি সেল দিবা। আমি ওকে 6 মাস নিজের কোলের মধ্যে নিয়ে ঘুমাইছি, তো না হলে হচ্ছে তোমার ঢাকা যাওয়ার সম্ভাবনা নাই। তো কারণ ছিল, রিজন ছিল, বিহাইন্ড দ্য রিজন হইতেছে যে আমি ঢাকায় যাওয়া আসি করছি, এগুলোর জন্য আমার হিউজ পরিমাণ টাকা ধার হয়ে গেছিল। হিউজ অ্যামাউন্টটা বলতেছে না, এটার জন্য ভাই রেগে গেছে, এটার জন্য মূলত রেগে গেছে। ধার করতেন কার কাছ থেকে? আমার ফ্রেন্ড হচ্ছে যে আমার সাথে আসতো, ও দিত? ও দিত। তো ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না ও আপনাকে পছন্দ করতো? না 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 এই টাইপের কিছু না, আমাদের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ। প্রচন্ড কষ্ট, 6 মাস একটা প্রাণীকে কোলের মধ্যে নিয়ে। তো 1 তারিখে আমার বার্থডে ছিল, তো আমি রাত 12টার সময় ফোন নিয়ে বসেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আমাকে উইশ করবে। তো 12টা বাজছে জাস্ট, তখনই একটা আনন্দ নাম্বার থেকে কল আসছে। আমি ভাবছি সে অন্য নাম্বার থেকে কল দিছে, কল পিক করে আমি দেখি তো একটা ছেলে কণ্ঠ। 10 সেকেন্ড কথা বলছি আমি বলতেছি তুই রাখ, আমার একটা ফ্রেন্ড, তুই রাখ, আমি তোর পরে কল দিচ্ছি। এই 10 সেকেন্ডের মধ্যে আমার ফোন ওয়েটিংয়ে পাইছে। ও হ্যাঁ আমার বয়ফ্রেন্ড। তো ওর কথা হচ্ছে, প্ল্যান ছিল যে ও 1 তারিখে যাবে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সে আমাকে ফোন দিয়ে র্যান্ডমলি শুভ জন্মদিন, হচ্ছে দিন ভালো কাটাও, এরকম টাইপের উইশ করে রেখে দিল। আমি বুঝলাম না কেন এটা হলো, আমি তো জানি না ওয়েটিংয়ে পাওয়ার পরে এরকম সিচুয়েশন হয়েছে। তো দেখি আমার সবখান থেকে ব্লক করলো, 10 সেকেন্ড কেন ওয়েটিংয়ে পাইছে। আমি আমার গার্লফ্রেন্ডকে আমি ফার্স্টে উইশ করবো, অন্য আমি ওয়েটিংয়ে পাবো কেন, এইটাই তার কনসেপ্টটা ছিল এরকম। আমি তো ওই দিন বের হবো না, সে আমাকে ব্লক করছে, চেষ্টা তার গিফট করা, আমি ইচ্ছা করে পরে আসছি। তো ঢাকা যাওয়ার পর হচ্ছে তার সাথে যোগাযোগ করি ফ্রেন্ডের মাধ্যমে। সংসদ ভবন হয় হচ্ছে আপনার ফার্মগেটের এলাকায়, তো আমি ওখানে দেখা করেন। সে আমার ওখানে আসলো, আসার পরে বলে যে আমি তোমার সাথে কন্ট্যাক্ট কন্টিনিউ রাখতে পারবো না। সে স্কোপ পাইলে আমার সাথে কন্ট্যাক্ট অফ করার ট্রাই করতো। তো ওখানে আমি কান্না করে দিছি, মারাত্মক লেভেলের কান্না। তো আমার কান্না দেখে তার একটু খারাপ লাগছে, বুঝাইল ঠিক আছে কন্ট্যাক্ট অফ করা লাগবে না, যেমন আছে অমন থাকি। আচ্ছা ঠিক আছে। আমি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পুরোটা ঠিক ছিল, আমি ধুমসে পড়ছি জানুয়ারি ফেব্রুয়ারিতে, 3টা-4টা অব্দি পড়তাম ভোর, যে আমার চান্স পাওয়া লাগবে ইউনিভার্সিটিতে। কারণ আম্মুকে আমি এটা কথা দিয়ে আসছি, আম্মুকে সারা জীবন অনেক পেইন দিছে। তো আমি হুট করে অসুস্থ হয়ে যাই মার্চে, আবার আমার ওই প্রবলেমটা দেখা দেয়, হ্যাঁ সেন্সলেস হয় ওটা। তো এটার প্রেশারটা যাইতেছিল একটু তার উপর, যে আমি একটুতে রেগে যাই, তার উপর হচ্ছে একটু চিল্লাইতাম যে এখনই দেখা করেন। তারও কিন্তু অ্যাডমিশন, সে বলতো আমি তোমার সাথে দেখা করতে পারবো। তখন তো আপনি ঢাকাতে? হ্যাঁ তাও বলতো আমি দেখা করতে পারবো। কোথায় থাকেন আপনি তখন? আমি ফার্মগেট থাকি। ফার্মগেট থাকেন কোথায়? কার বাসায়? না হোস্টেলে। হোস্টেলে থাকেন। সপ্তাহে 3 দিন কোচিং থাকতো, 3 দিন দেখা করতো, এমনিতেই আলাদাভাবে দেখা করতো না। আমি বুঝতাম তার পড়াশোনা আছে, তো আমি এরকম অসুস্থ হয়ে যাওয়ার পর আমি আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি না। তো আমার এগুলো পাগলামো দেখে আমি সেন্সলেস হয়ে যাই। তো আমাকে বাসায় পাঠিয়ে দিল যে তুমি বাসায় যাও, কয়েকদিন থেকে আসো, ভালো লাগবে। তো গেলাম বাসায়, থাকলাম, আমাদের ঝগড়া হতো। সে স্কোপ পাইলে আমার সাথে কন্ট্যাক্ট অফ করার কথা বলতো, আর আমি পাগল হয়ে যেতাম। হাজব্যান্ডের সাথে যখন আমি ছিলাম, বিয়ের পরে যে সম্পর্কটা হয় একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটা আমি তার কাছ থেকে হাইড করছিলাম। আচ্ছা, এবং সেটা বিশ্বাস করেছিল? হ্যাঁ। তো সিচুয়েশনে তাকে জানানোর প্রয়োজন হলো? সে আমি জানাইছি ইচ্ছা করে যে কতদিন আর হাইড রাখবো। ওকে। তো হচ্ছে সে কান্না করতেছিল, এটা নিতে পারে না। তো বলতেছে আমি এটা সহ্য করতে পারতেছি না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। ওকে, মানে সে বিয়ে মানতে পারে কিন্তু ওই ধরনের সম্পর্ক মানতে পারতেছে না। তো সে খুব বাজেভাবে ভেঙে গেছিল ভাইয়া, খুব বাজেভাবে। আমি তার চোখের দিকে তাকাতে পারতেছিলাম, চোখের এই কোনো পানি আসতো, শুধু পানি পড়তো না, চোখের পানি আটকায় যায়। তো আমি তাকে দেখে আমি ভাই এই ছেলে আমাকে ভালোবাসে না, আবার আমার জন্য এত পেইন খাইতেছে, আমি মানতে পারতেছিলাম না যে সিচুয়েশনটা কি অ্যাকচুয়ালি। কোনোভাবে ম্যানেজ করলাম। আমার একটা ভাইয়া ছিল, আমার কাজিনের বয়ফ্রেন্ড, ভাইয়াটা আমাদের থেকে 3-4 বছরের সিনিয়র। ওই ভাইটা আমাকে জাস্ট বলছে যে এই মানুষটাকে ফিরাই আনছো, বাট আরেকবার যদি কোনো কারণে ভাঙো, এই মানুষটা ফিরবে না তোমার কাছে। মানে এই মানুষটা যা ফিরবে না সেটা বয়ফ্রেন্ড সম্পর্কে সে জানলো কিভাবে এটা তার সম্পর্কে?
সবাই জানতো, আমার কাজিন, আর আমার কাজিন জানতো, তো আমার কাজিন তাকে বলছে। মানে এটা তার জায়গা থেকে একটা পরামর্শ দিচ্ছে হ্যাঁ, পরামর্শ দিছে মানে যে- আপনার বয়ফ্রেন্ড সম্পর্কে হ্যাঁ। যেটা একটা ধাক্কা পাইছে, আরেকটা ধাক্কা যদি পায় কখনো, সে আর কখনো ফিরবে না। ফিরবে না। ওকে। তো তারপরে সবকিছু ভালো যাইতেছিল, এইচএসসি এক্সামে রেজাল্ট হয়, প্লাস আসবে না, বাট এটা ভেবে নিয়েছিলাম যে একটু পয়েন্ট ভালো আসবে। তো আনফর্চুনেটলি আমার পয়েন্ট একটু খারাপ আসে, তো আমি ভাবছি সে আমার সাথে দেখা করতে আসবে। আমাকে একটা জিনিস একটু বলেন তো, আপনার লাইফে যদি দুটো সম্পর্ক না থাকতো, আপনার এসএসসি এবং ইন্টার রেজাল্ট কীরকম হতো? এবার কন্টিনিউ করেন। তো আমার এগুলো খেয়াল করবেন সবাই আপনারা। হ্যাঁ, তো আমার 4.42 আসে, তাই প্লাস আসে। সে আমাকে বলে নাই তাই প্লাস আসে যে আমি কষ্ট পাবো যে আমার আসে নাই। তো আমাকে বললো আমি একটু বের হচ্ছি, ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। আমি ভাবছি আমার সাথে দেখা করতে আসবে, আমি তো এক্সাইটমেন্ট যে আসবে দেখা করতে। পরে দেখি সে তার একটা মেয়ে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। পরের দিকে সে প্রচণ্ড লেভেলের ইগনোর করতো, আচ্ছা, মানে এক্সেস লেভেলের কথা বলতো, দিনে 2 মিনিট বা 3 মিনিট, হ্যাঁ। 5 মিনিটও কমপ্লিট না, মানে দেখা করতেই চাইতো না। বিহারের মতো নিজেই ফোন দিতাম, ব্লক করতো, আনব্লক করতাম। লাস্ট রোজা দিতে এটা বাসায় গেছি, সে আমার সাথে থাকবে না। তো সে আমার সাথে মজা করে বলতো যে আমি 4টা বিয়ে করবো। তো তাকে এরকম করে বলছি যে আপনি 4টা বিয়ে করবেন না, 4টা বিয়ে করলে তো একটা চাকর লাগবে, তো চাকর হিসেবে আমার রেখা দিয়েন। তো এবার বলছে ভাই গায়ে নাই নাই। আমার কাজিন, আমার ফ্রেন্ডরা বলতো যে ও থাকতে চাইতেছে না তোর সাথে, তুই কেন জোর করতেছস? আমি বিশ্বাস করি যে মানুষ যেটা চেষ্টা করে ওইটাই পায়। এইটা কনসেপ্টটা ছিল যে আমি আমার এফোর্টটা যে এখান থেকে 200%, আর ওই পাশ থেকে তার এফোর্টটা 2%ও ছিল না, বিকজ অফ আই হ্যাভ এ ইনসিডেন্টস, দ্যাটস ওয়াই। সে আমাকে বলতো যে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে তোমার পাস্টের কথা বলতে পারি না, আমার লজ্জা লাগে, আমি আমার ফ্যামিলিকে কীভাবে বলবো, আমি তো লজ্জায় মইরাই যাবো। তো সে আমাকে অ্যানাদার লেভেল ভাবতো যে আমি সমাজের মধ্যে পড়তাম না, আমার এই ইনসিডেন্টস হওয়ার কারণে আমি সমাজের বাইরে পড়ি। সে দেখা করবে না, কারণ আমি তাকে ব্ল্যাকমেল করতাম যে হচ্ছে আমি স্লিপিং পিল নিব, আমি নিজের ক্ষতি করব। দেখা করবে না, একদম আমার দেয়ালে পিঠ থেকে গেছিলাম। আমি হচ্ছে ডিসাইড করি যে আমি গলায় দেবো বা স্লিপিং দেবো, এটা কোনোভাবে সে জেনে যায়। আমি ফেসবুক লাইভে আসছিলাম। আর ইউ ক্রেজি, ইউ আর ফেসবুক লাইভ আসলেন আপনি? আমি নিতে পারতেছিলাম না পেইনটা লাস্ট 1 বছর ধরে। ওকে, আপনাকে ব্লক করে দিয়েছিল সমস্ত জায়গা হ্যাঁ, থেকে? সব জায়গা থেকে। মানে আপনি ওর সাথে কমিউনিকেট করতে পারছেন? কমিউনিকেট করতে পারতেছিলাম না। তো মনে হচ্ছে লাইভ আসলেও দেখবে? লাইভে আসলে দেখবে বা কীভাবে দেখবে? আপনাকে তো ফেসবুকে ব্লক করেছে। তার ফ্রেন্ড সার্কেল আছে না আমার সাথে অ্যাড, ফ্রেন্ড সার্কেলকে ইনবক্স করতেন, ট্রাই করতেন, কিন্তু লাইভ আসার সিদ্ধান্ত কেন নিলেন? আমি ইনবক্স করে দেখছি ভাইয়া, সবাই বলে যে ও তোমারে চায় না, তুমি কেন তার পিছনে পাগল। সো লাইভে এসে কি চাচ্ছিলেন, যে স্ক্যান্ডাল হোক একটা? না, আমি এটা চাচ্ছিলাম না। আমি জাস্ট আমি যে পেইন্টার মধ্যে আছি, আমার মধ্যে আছি, আমি আমার ডু ইউ হ্যাভ দ্যাট লাইফ স্টাইল? নো। কি করছেন আপনি লাইভে এসে? আমি বলছি যে আমি পেইনের মধ্যে আছি, একটা ছেলে ওকে সম্বোধন করে বলছেন? নাম উল্লেখ করে নাই। কি করছেন আপনি বলেন তো, জাস্ট লাইভে গিয়ে আপনার কি মনে আছে? ওকে, আমি বলছি যে আমি একটা ছেলের সাথে লাস্ট 1 বছর ধরে রিলেশনশিপে আছি, সে আমাকে ধরতেছে ছাড়তেছে, ধরতেছে ছাড়তেছে, এরকম অবস্থা। আমি পেইন নিতে পারতেছি না কোনোভাবেই। আমি পাগলের মধ্যে তাকে ভালোবাসি, সে বুঝে না। তো আমি স্টেপ নিতে বাধ্য হচ্ছি, তার কোনো দোষ নাই। আমি তাকে কেন, আমি কাউকেই ব্লেম দিতেছি না। এরকম ছোটো একটা লাইফ করে আমি অফ চাই। সে আমার দরজায় এসে ধাক্কায়, বাসা দৌড়াতে আসছে 10 নম্বর থেকে। মিরপুর 10 থেকে? হ্যাঁ। আপনি তখন মেসে থাকেন? না, বাসায়। কার আমি বাসায়? তার জন্যই, কার বাসায় থাকেন? আমার বাসায়, আমি বাসা নিচ্ছি। আলাদা করে বাসা নিয়েছিলেন? তো আমি তার জন্যই অ্যাকচুয়ালি আশেপাশে বাসা নেই। এই গল্পটা শুনে আমি জানি এতক্ষণে আপনারা ওকে জাজ করা শুরু করেছেন, যদিও আমি কথাটা বলছি তারপরেও যেটা কমে যাবে বিষয়টা এরকম না। আমি জানি যে আমি প্রথমেই ওকে যে প্রশ্নটা দিয়ে করেছি আমি সেটা জানি এটা হবে। অনেকে ওকে ট্রল করবেন, অনেকে ওকে বাজে মন্তব্য করবেন, অনেকেই গালিগালাজ করবেন, অনেকেই অনেক ধরনের মন্তব্য এখানে করবেন, সেটা আমি জানি। তারপর আমি বলাটা নৈতিক দায়িত্বের জন্য বলছি, ওকে জাজ করেন না। ও যেটা ফেস করেছে লাইফে, সেটার থেকে একটা মোরাল লেসন আজকে অনেক মানুষকে বলবে, যেটা হয়তো ওর মতো যারা আছে, ওর বয়স রাইট নাও 20, অনেক মেয়ে হয়তো ওর গল্পটা শুনে ওর মতো ভুল থেকে বেঁচে যাবে আজকে। সো ওকে জাজ করেন না। ওকে জাজ করার আগে সবাই নিজের দিকে একটু আঙুলটা তুলেন। আপনারা আপনাদের, বা ইনক্লুডিং মি, আমরা আমাদের জীবনে কতটা ভুল করি। সো গল্পটা প্রচারের উদ্দেশ্য এটাই যে ও যে ইনসিডেন্টের কথা এখানে বলছে, সেই ইনসিডেন্টটা ইদানিং আমাদের সমাজে অনেক বেশি অহরহ হচ্ছে। কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না, কিন্তু আমরা চাই না যে কারো জীবনে এই ঘটনাগুলো ঘটুক। সে কারণেই মূলত আমরা এই গল্পটা প্রচার করছি বা শিখবো, কিন্তু কোনোভাবে ওকে আমরা জাজ করবো না। তো আপনি আলাদা একটা বাসা নিয়েছেন, এই বাসা আপনি একা থাকতেন, সাবলেটে থাকতেন, ও আসতোই বাসায়? আচ্ছা, তো জানতো আপনি বাসায় আছেন? হ্যাঁ, বাসা নিচে আসতো, মাঝে মধ্যে আমার পিক করে ঘুরতে যাইতাম। ওকে ফাইন। সো এসে দরজা নক করে ডিরেক্টলি নিজের দারোয়ানকে নক করছে, যে Okay. 5 তলায় থাকে, জানতো 5 তলায় থাকে, Okay. উনি উপরে উঠছে। তো দরজা লক করার অনেক ধাক্কাধাক্কি করতেছিল। আমি স্টিল তখন ঠিক ছিলাম, আমি বাধ্য হয়ে দরজা খুলতে বাধ্য হয়েছি। সে আমাকে ঠুকে ঠাস করে, যত জোরে শক্তি ছিল আমার মারে। তারপর আমি সেদিন তার চোখে মুখে ভয় দেখতে পাইছি। খুব স্বাভাবিক এটা। এবং আপনি কি এর আগে পর্যন্ত জানতেন যে ভয় দিয়ে কখনো ভালোবাসা হয় না? না, আমি এটা, অনেক কিছু শেখার আছে আজকের এই গল্পে। প্লিজ লিসেন দিস স্টোরি ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, আমার এটা উদ্দেশ্য ছিল যেভাবে তাকে আমি পাইতে হবে। পাইতে হবে, এরকম একটা উদ্দেশ্য ছিল। তো সে হচ্ছে হাঁপাইতেছে লিটারালি,
আসার পরে আপনি সাবলেটে থাকতেন না, লোকজনগুলো কোথায় ছিল যখন তারপর আপু হচ্ছে? হচ্ছে আমি যে আপুর কাছে সাবলেটে থাকি, ওই আপু জব করে, তো বাসায় ছিল না। সকালে যাইতো, রাত 10টার পর আসতো, বা অনেক সময় আসতো যে বাসায় আসতো না। আমার মাথা ঘুরতেছিল, যত জোরে শক্তি ছিল দিছে, এটা বাড়ির মালিক অব্দি চলে গেল। ওখানে চিল্লাচিল্লি হচ্ছিল, হ্যাঁ, তার যখন দরজা ধাক্কা ছিল, উপরে ফ্ল্যাটে নিচে ফ্ল্যাটে লোকজন জমা হয়েছিল। মানে সামথিং ইজ হ্যাপেনিং দেয়ার। হ্যাঁ, তো ওখানে একটা হ্যাসেল হয়। হ্যাসেল হওয়ার কারণে পরে সিদ্ধান্ত নেয় যে আমাকে বাসায় রাখবে না, কারণ বাসা থেকে বের করে দিবে। হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় ব্লেমটা মালিকের কাছে, বা হ্যাঁ ডেফিনেটলি। তো আমি কোনোভাবে ম্যানেজ করি। এগুলো তো বুঝতেছিলেন আপনি লাইফটা করার আগে, নাকি বুঝতেছিলেন না, নাকি মাথায় আসতেছিল না? আউট অফ কন্ট্রোল ছিলাম। আমি বললাম না, ছোটবেলা থেকে একটা সমস্যা আছে, আমি রাগ উঠলে কখন কি করি না করি আমার এটা আমি সেন্সে থাকি না। তো তারপরে যাই হোক, তাকে আমি বাসায় পাঠিয়ে দিলাম যে সেইখানে থাকলে সে প্রবলেম